কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমি যেটা শুনলাম সংবাদ সূত্র মারফত, যে আবার মমতা ব্যানার্জি নাকি এটাও সাজেস্ট করেছেন, সুপারিশ করেছেন যে বেনারসে শ্রী নরেন্দ্র মোদীজির বিপক্ষে প্রিয়াঙ্কা বাড্রাকে নাকি দাঁড় করানো উচিত। আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো এত বড় বিরোধী নেত্রী, তিনি দাঁড়ান না নরেন্দ্র মোদীর বিপরীতে, তিনি দাঁড় করিয়ে দেখান যে তার কত ক্ষমতা। তিনি নাকি বিরোধীদের মুখ কিছুদিন আগে তো বলেছিলেন যে বেঙ্গল উইল লিড, উই উইল লিড, হাম লিড করেঙ্গে। তো সেই হাম লিডের উনি কাজে করে দেখান না, মুখে না বলে কাজে করে, ক্ষমতা থাকতে চ্যালেঞ্জ করে বলছি আপনাদের চ্যানেলের মারফত, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নরেন্দ্র মোদীর বিপরীতে বেনারসে দাঁড়িয়ে লড়ে দেখান আপনার কি ক্ষমতা। আপনি তো বিরোধীদের মুখ, আপনার কথায় নাকি সারা ভারত একেবারে ফলো করবে, কাঁপবে। তো সে কাঁপুনির আমরাও একটু বহর দেখি। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। 0 ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। মোদী বিরোধী মুখ হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? এটা দুটো দিক আছে। একটা হচ্ছে যে এই গান্ধী পরিবারের উপর আর ভরসা নেই মমতা বন্দ্যোপাধ্যায় তথা অন্যান্য যারা শরিক দল রয়েছে ডট ডট জোটের, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা বাড্রা, এদের মুখ দেখিয়ে, নাক দেখিয়ে, চুলের ছাঁট দেখিয়ে আর ভোটে জেতা যাবে না, এটা বুঝতে পেরেছে। এবং মল্লিকার্জুন খাড়গের নাম যে সাজেস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আমি তো বলবো যে, আর তার প্রত্যুত্তরে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে মল্লিকার্জুন খাড়গে কি বলেছেন। তিনি বলেছেন যে এখন এসব বলা দরকার নেই, যখন যদি জিতি তারপরে। অর্থাৎ কংগ্রেসের যিনি সভাপতি তিনিই নিশ্চিত নন যে ভোটে জিততে পারবেন, কারণ তিনিও জানেন যে তাদের হার নিশ্চিত। এদের যে তরি ইতিমধ্যে ফুটো নৌকো একেবারে ডোবার কাছাকাছি চলে এসছে, সেটা তো মল্লিকার্জুন খাড়গের কথাতে পরিষ্কার। সুতরাং যা ফল হওয়ার তাই হবে। তৃণমূল তো বলছে যে অতীতে কংগ্রেসের যারা সভাপতি থেকেছেন তারাই প্রধানমন্ত্রী হয়েছেন, এই কারণেই বলা হচ্ছে, অন্য কোনো উদ্দেশ্য নয়। সেটা তৃণমূলের কথা তৃণমূল বলতে পারবেন, আমি তো তৃণমূলের মুখপাত্র নই ভাই। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমি যেটা শুনলাম সংবাদ সূত্র মারফত, যে আবার মমতা ব্যানার্জি নাকি এটাও সাজেস্ট করেছেন, সুপারিশ করেছেন যে বেনারসে শ্রী নরেন্দ্র মোদীজির বিপক্ষে প্রিয়াঙ্কা বাড্রাকে নাকি দাঁড় করানো উচিত। আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো এত বড় বিরোধী নেত্রী, তিনি দাঁড়ান না নরেন্দ্র মোদীর বিপরীতে, তিনি দাঁড় করিয়ে দেখান যে তার কত ক্ষমতা। তিনি নাকি বিরোধীদের মুখ কিছুদিন আগে তো বলেছিলেন যে বেঙ্গল উইল লিড, উই উইল লিড, হাম লিড করেঙ্গে। তো সেই হাম লিডের উনি কাজে করে দেখান না, মুখে না বলে কাজে করে, ক্ষমতা থাকতে চ্যালেঞ্জ করে বলছি আপনাদের চ্যানেলের মারফত, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নরেন্দ্র মোদীর বিপরীতে বেনারসে দাঁড়িয়ে লড়ে দেখান আপনার কি ক্ষমতা। আপনি তো বিরোধীদের মুখ, আপনার কথায় নাকি সারা ভারত একেবারে ফলো করবে, কাঁপবে। তো সে কাঁপুনির আমরাও একটু বহর দেখি। কিন্তু আজকে সকালে আনন্দবাজারের খবরে দেখছিলাম যে জিঞ্জার গোষ্ঠীর কথা বলা হচ্ছে, মানে দলের মধ্যে থেকে আরেকটা দল তৈরি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল, অখিলেশ যাদব, এটা সবাই মিলে আরেকটা গোষ্ঠী তৈরি করেছে কংগ্রেসকে চাপে ফেলার জন্য। তা মনে হয় যে যে তারা যে লক্ষ্যে এগোচ্ছে বা ইন্ডিয়া জোট যে লক্ষ্যে এগোচ্ছে তাতে করে সম্ভব ফাইট দেওয়া। আচ্ছা, এদের লক্ষ্যটা কি? জিঞ্জার না গার্লিক আমি বলতে পারবো না, আদা না রসুন আমি বলতে পারবো না। আমি বলছি এই বিরোধী জোটের লক্ষ্য কি? একটাই কথা, মোদিকে হাঁটাতে হবে। অর্থাৎ মোদির বিরুদ্ধে না দুর্নীতির কেসে কোনো কেস দিতে পারছে না, মোদিজি যে উন্নয়ন করেছেন সেটাকে কাউন্টার করতে পারছে না, মোদিজি সামগ্রিকভাবে দেশের সুরক্ষা বলুন, আভ্যন্তরীণ নিরাপত্তা বলুন, যেভাবে কঠোর অবস্থান নিচ্ছেন সেটাকে তারা কাউন্টার করতে পারছে। এদের কথা হচ্ছে না, মোদিকে সরাতে হবে। কারণ নরেন্দ্র মোদী এদের এইসব চোর, জোচ্চোর, দুর্নীতিগ্রস্তর কাছে ভয়ের নাম। সেই জন্যে এদের তো কোনো নীতি নেই। কেজরিওয়াল আপনি যার কথা বললেন, তার তিনি আবগারি কাণ্ডেতে তার 2 জন মন্ত্রী ইতিমধ্যেই জেলে আছে। কেজরিওয়াল ভয়ে জেরা সম্মুখীন হতে চাইছেন না, উনি বলছেন নাকি না নিয়ম কানুন মেনে হয়নি, আসলে ওসব কিছু না, ভয়। এই রাজ্যে
ইতিমধ্যে আমরা দেখেছি 4 জন বিধায়ক, 2 জন মন্ত্রী জেলে আছে। এরপরে কি জানি কি হয়, কার ডাক এলো, কে জানে ক ঘন্টা যাবে রে জীবনটা অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা তো স্বাভাবিকভাবেই জিঞ্জার গার্লিক আপনি যাই বলুন না কেন। দেখুন, কংগ্রেসের কথা আপনি যখন বললেন, একটা কথা নির্দিষ্টভাবে আপনাকে বলে দিচ্ছি, কংগ্রেস এই রাজ্যে অপ্রাসঙ্গিক। খানিকক্ষণ আগে একটি টেলিভিশন চ্যানেলে কংগ্রেসের এক মুখপাত্র বলছেন আমাদের লেসার ইভেল দেখতে হবে, বিগার ইভেল দেখতে হবে। ইভেল কি? ইভেল পশ্চিমবঙ্গে তাহলে কংগ্রেস বুক বাজিয়ে বলুন যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত নয়, বুক বাজিয়ে বলুন যে অপা সপা গপা হয়নি, বলুন একতারা দোতারা হয়নি, বলুন বালু খাদ্য চুরি করেননি, বলুন পার্থ শিক্ষা চুরি করেননি, বলুন লটারি মণ্ডল গরু পাচার, কয়লা পাচার ইত্যাদি কাণ্ডে জড়িত নয় বা লটারি কাণ্ডে জড়িত নয়, বলুন এই দলের যে অন্যান্য বিধায়ক, ছোট বড় দুষ্টু ভাই মিষ্টি ভাইরা রয়েছে, তারা দুর্নীতিতে জড়িত নয়। আসলে কংগ্রেসের এখন নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। এই রাজ্যে টিম টিম করে, আমি অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ, আগে রাজ্যটা বলি তারপরে আমি না ভারত ভ্রমণে বেরোবো। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অধীর চৌধুরীর সে শানিত ভাষণ কোথায়? মিয়েনো মুড়ির মতো হয়ে গেছে। কেন? কারণ তৃণমূল কংগ্রেসকে দরকার তার নিজের এই একমাত্র যে সিটটা জেতানোর জন্য, বহরমপুর জেতানোর জন্য। কিন্তু এরাও বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি যেখানে অপোজিশন এই রাজ্যের ক্ষেত্রে, সেখানে তাদের ভয় রয়েছে। কারণ ভারতীয় জনতা পার্টি দিল্লিতে এক কথা, বাংলায় এক কথা বলে না। আমরা বাংলায়ও বলছি তৃণমূল চোর, দিল্লিতেও বলছি তৃণমূল চোর। বাংলায় এখানকার কিছু কংগ্রেস নেতা, বিপ্লবী কংগ্রেস নেতা, তারা বলেছেন তৃণমূল চোর। দিল্লিতে গিয়ে মিউ মিউ করে বলছেন না সব ঠিক আছে। সে কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের পাশেই বসতে হচ্ছে, সেই কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে একটাই, ওই বললাম, কংগ্রেস সারা ভারতে প্রাসঙ্গিকতা হারিয়েছে। গত এই 3 রাজ্যের নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে কংগ্রেস খড়কুটোর মতো উড়ে গেছে। তার প্রতিফলনে কংগ্রেস বুঝতে পেরেছে এখন এসব ছোটোখাটো দুর্নীতিগ্রস্ত দলগুলোকে তাদের দরকার। সুতরাং তাদের অভ্যন্তরীণ ব্যাপার তারা কিভাবে মেটাবেন আমাদের জেনে কাজ নেই। আমরা এটুকু বলছি, খুব দৃপ্ত গলায় বলছি, স্পষ্ট করে বলছি, জেনে রাখুন, আপনার দর্শকদেরও বলছি, সংসদে এই জোট যারা রয়েছেন তাদের সম্মিলিত ক্ষমতা মোট সংসদের মাত্র 25%। আমি রিপিট করছি, মাত্র 25%। বাকি 75% হচ্ছে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএর পক্ষে। এই 25% নিয়ে তারা লড়বেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে, যেখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তারা নীতি বা কোনো দেশের পলিসি বা নিরাপত্তা নিয়ে কিছু বলতে পারছেন না। তারা শুধুমাত্র মোদি মোদি মোদি। ভালো, মোদি বলা ভালো, কারণ দেখুন এককালে তো দস্যু রত্নাকরও তিনি মানে মরা মরা বলতে বলতে রাম বলেছিলেন। সুতরাং মোদি মোদি বলতে বলতে এরা জয় বিজেপি বলবে। আপনারা তো সাসপেন্ড করে দিয়েছেন 143 জন সাংসদকে। আমরা সাসপেন্ড করিনি তো, সাসপেন্ড করেছেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, এবং সাসপেন্ড করেছেন তার সুনির্দিষ্ট কারণ ছিল বলে। সাসপেন্ড করেছেন কারণ এদের কাছে শুধুমাত্র এই ইস্যুটাকে, পার্লামেন্টের এই হামলাটাকে, যারা হামলাকারী তাদেরকে তাদের পাশে একদিকে দাঁড়াচ্ছেন, আবার এদিকে বলছেন মোদি জবাব দাও। ওরা ভুলে যাচ্ছেন অসভ্যতামি করলে মাননীয় অধ্যক্ষ, যিনি কিনা হাউজের সর্বময়ের লাস্ট ওয়ার্ড এবং ফার্স্ট ওয়ার্ড, তিনি সাসপেন্ড করবেন। অসভ্যতামি করলে সাসপেন্ড করবেন কেন? আপনার মনে নেই যে এক সময় ভারতীয় জনতা পার্টি 13 জন সাংসদকে অরুণ জেটলির সময় তা সাসপেন্ড করা হয়েছিল, তখন কংগ্রেসের সরকার ছিল। আমরা বলেছি নিশ্চয়ই প্রতিবাদ জানানো গণতন্ত্র, গণতন্ত্রের একটা অত্যন্ত একটা সুষ্ঠু গণতন্ত্রে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে। তাই যদি কেউ অভব্যতা করে ঠিক আছে, আন্দোলন করতেই পারেন, সাসপেন্ড হতে পারে, কিন্তু এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই মোদি মোদি মোদি। কারণ তারা জানেন তাদের হাতে কিছু নেই। তারা খালি একটা কথা বলছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি উল্টে, যে কার পাশে বিজেপির সাংসদের পাশে ঢুকেছিল? আমি যদি পাল্টা বলি যে খুব সুনির্দিষ্টভাবে সুপরিকল্পিতভাবে বিজেপির সাংসদের পাশটা নেওয়া এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে, শুধুমাত্র বিজেপি নামটা জড়াবে বলে। কারণ ওই নীলাম আজাদ তিনি কংগ্রেসের হয়ে ভোট চেয়েছেন, আপনারা দেখেছেন, সমস্ত মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ভিডিও। এমনকি এই যারা এই হামলাকারী তাদের জন্য কে দাঁড়াচ্ছে? অমিত সারদে, তিনি হচ্ছে মহারাষ্ট্রের একজন উকিল, তাকে দেখা গেছে রাহুল গান্ধীর ভারত তোড়ো যাত্রায়। সুতরাং সব মিলিয়ে কংগ্রেসের হাত সুস্পষ্টভাবে আছে। আমরা বারে বারে বলছি কংগ্রেসের হাত দুর্নীতির সাথ, कांग्रेस का हाथ करप्शन के साथ।
और कांग्रेस का हाथ टेररिज्म के साथ। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কিন্তু INDI জোটের যারা নেতা নেত্রী তারা বলছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য বিশেষ করে এই কথাটা বলছেন যে এই সংসদে 143 জনকে সাসপেন্ড করা হয়েছে, বিজেপির ইন্ধন রয়েছে, এর সঙ্গে যোগ রয়েছে, তার কারণ দুটো বিল অপরাধ সংক্রান্ত যে বিলগুলো পাশ করাবার জন্য। অন্যদিকে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলাতেও আমরা দেখলাম যখন মোদি মমতা বৈঠক চলছে ঠিক সেই সময় নবান্ন অভিযান, ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা, বড় অভিযোগ। দেখুন, দুটো জিনিস বলছি। সংসদে বিশেষ করে লোকসভার ক্ষেত্রে বলছি, 91 জন সাংসদকে তাদের সাসপেন্ড করা হয়েছে। 91 জন সাংসদ বনাম আমাদের 350 জন সাংসদ, মানে যদি ধনী ভোটও হয় এই বিরোধীরা এমনিতেই উড়ে যেত। আপনার কি মনে হয় ভারতীয় জনতা পার্টি এত দুর্দশা এসছে যে এরা 90 জন 91 জন মিলে কি বললেন সেটা আসলে ম্যাটার করবে? ধনী ভোট হোক, এমনি ভোট হোক, সব কিছুতেই তো ভারতীয় জনতা পার্টি আয়েসে আরামসে বিল পাস করাতে পারবেন, তার জন্য কাউকে সাসপেন্ড করতে হবে না। এটা তো সিম্পল একটা অঙ্কের কথা। আর আপনি যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে বলছেন, সারা রাজ্যকে ভুল বোঝাচ্ছেন যে বাংলার টাকা আটকে রেখেছে, বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। আর বাংলার মানুষকে যে তৃণমূল বঞ্চিত করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বঞ্চিত করছে, সেটা জানানোর জন্যই তো বিরোধী দলনেতা গেছিলেন নবান্নে। কিন্তু এত ভয়, চিন্তা করুন অমিত, এদের এত ভয় যে তারপরে কি হলো, শুভেন্দু অধিকারী গতকাল সন্ধ্যেবেলায় বড় একটা মিটিং হলো, একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে বলছে নবান্নের সিকিউরিটি বাড়াতে হবে। ইয়ে ডার আচ্ছা লাগা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে তো যেতে পারতেন, যেদিন নেই সেদিন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বঞ্চিতদের কথা বলতে গেছেন, উনি বলেছেন আমরা বঞ্চিত, আর আমরা বলছি বাংলার মানুষ বঞ্চিত। ভারতীয় জনতা পার্টি, আমাদের বিরোধী দলনেতা যেটা বলতে চেয়েছেন, আমরা মানুষের কথা বলি। যারা মা মাটি মানুষের দল তারা কিন্তু মানুষের কথা বলে না, তারা নিজেদের কথা বলে। তা না হলে আপনি চিন্তা করে দেখুন, যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে এখনো পর্যন্ত বিধায়ক পদে বহাল রেখেছেন মমতা ব্যানার্জি, এদিকে মুখে বলছেন আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আপনি চিন্তা করে দেখুন যে এসএসসি প্রাইমারির যিনি চেয়ারম্যান মানিক ভট্টাচার্য, তাকে মাননীয় আদালত খারিজ করেছে, তার পোস্ট থেকে তাকে সরিয়েছে, মমতা ব্যানার্জি সরাননি। আপনি চিন্তা করে দেখুন, যার মেয়ে চাকরি পেয়েছিল ঘুরপাতে, অঙ্কিতা অধিকারী, অঙ্কিতা অধিকারী ধরা পড়ার পরে তাকে মাননীয় আদালত তাকে সরিয়ে দেওয়ার পরে, অর্থাৎ দুর্নীতিটা প্রমাণিত, তারপরেও প্রায় 2.5 থেকে 3 মাস তার বাবা পরেশ অধিকারী রাজ্যে মন্ত্রী ছিলেন। এরা বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা মানুষের কথা বলছি, আমরা বঞ্চিত মানুষদের কথা বলছি। আমরা বলছি যে 100 দিনের টাকা 9-6 করা হয়েছে, যারা সত্যিকারে যারা প্রাপক তাদেরকে বঞ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আবাস যোজনার দেওয়া বাড়ি, সেই বাড়িগুলোতে টাকা বাড়ি পেয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যরা, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধানরা। একজন বলছেন অন টিভি অন ক্যামেরা একটা চ্যানেলে, আমার ছোট ছেলের জন্য বাড়ি পেয়েছি বা বড় ছেলের জন্য বাড়ি করব। অর্থাৎ এরা শুধুমাত্র নিজেদের কথা ভাবে, আর ভারতীয় জনতা পার্টি মানুষদের কথা বলতে চেয়েছে। সেই কারণেই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেছিলেন নবান্নে বাংলার মানুষের কথা বলতে, বাংলার বঞ্চিত মানুষের কথা বলতে। কয়েকজন বঞ্চিত চাকরি প্রার্থী আমরা দেখলাম যে গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি তার বাড়ির সামনে ভগবান বলছেন, ভগবান বিচার চাই। দেখুন, এটা কতখানি দুঃখজনক যে এই রাজ্যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের শুধুমাত্র ভরসার জায়গা হয়ে গেল আদালত, তাদের ভরসার জায়গা শুধুমাত্র হয়ে গেছে বিচার ব্যবস্থা। তারা খালি এই রাজ্য সরকারের উপর ভরসা করতে পারছেন না। আপনার মনে রাখতে হবে, কিছুদিন আগেই বৈঠক করে গেছেন এরা বৈঠক করে গেছিলেন, রাসমণি পাত্র নিজেও গেছিলেন, যিনি নিজের মাথার চুল কামিয়ে ফেলেছিলেন। সেইখানে দাঁড়িয়েও কিন্তু রাজ্যের মানুষ ভরসা করতে পারছে না রাজ্য সরকারের উপরে, তাদের প্রতিশ্রুতির উপর ভরসা করতে পারছে না। কারণ এরকম প্রতিশ্রুতি তো আগেও পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন, আপনার মনে আছে? উনি বলেছিলেন আমি দেখে দেব, 1.5 বছর আগে, কিচ্ছু হয়নি। এরা এখন দেখুন, এরা এখন শুধুমাত্র এদের শেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার ব্যবস্থা। তো সেই রকম গেছেন তারা। এরপরে গিয়ে মাননীয় বিচারপতি কি বক্তব্য বলেছেন আপনারাও দেখেছেন। আমরাও ঠিক সাধারণ মানুষের মতো আমরাও আশা করছি যে বিচার ব্যবস্থা, এই যে বঞ্চিত মানুষগুলো, যোগ্য ছেলে মেয়েগুলো, যারা চাকরি প্রার্থী, যারা সাদা খাতা জমা দেয়নি, যারা রীতিমতন পরীক্ষা দিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তারা
পাশ করেছিলেন, তারা যাতে বিচার পায়, ন্যায় বিচার পায়, সেটা আমরাও চাইছি। কিন্তু ন্যায় বিচার, গতকাল আমরা দেখলাম বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বললেন যে ধর্ণা দিয়ে কিছু হবে না, আইনের শরণাপন্ন হতে হবে, আইনি পথে লড়াই করতে হবে। আইনি লড়াই লড়বার জন্য তো অর্থের প্রয়োজন, তারা চাকরি প্রার্থীরা কোথায় পাবেন এতটা? ঠিক কথাই তো, ঠিক কথাই যে আমি জানি না যে যারা লড়ছেন তারা কি ব্যবস্থা নিচ্ছেন, বা যে আইনজীবীরা লড়ছেন তারা ফিজ না নিয়ে লড়বেন। অন্তত বিজেপির তরফে যে আইনজীবীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তারা কিন্তু কোনো ফিজ নিচ্ছেন না। আমারই চেনা যারা রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির আইনজীবী, তারা আইনজীবী হিসেবে এখানে বিজেপি বা অন্য কোনো দল নয়, তারা কিন্তু মানবিকতার খাতিরে লড়ছেন। এবং আপনাদের মাধ্যমে আরও একবার জানিয়ে দিচ্ছি, সমস্ত চাকরি প্রার্থীদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। তাদের বয়স যদি চলে গিয়েও থাকে, ভারতীয় জনতা পার্টির সরকার এলে এদের বিষয়টা অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে বিচার করা হবে, এবং কিছু না কিছু বন্দোবস্ত যাতে এই ছেলে মেয়েগুলোর মুখে হাসি ফোটে। আর তার সঙ্গে এটাও আমি বলে দিচ্ছি, একটা চোরও ছাড়া পাবে না। যারা ভাবছেন যে আমরা সাদা খাতা জমা দিয়ে সুপার নিউমারি পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়ে আমরা দিনের পর দিন এই চুরি করে চাকরি পেয়ে আমরা নিজেদের এই কায়েমিটা বজায় রাখবো, সেটা হবে না। তাদের আমরা এনশিওর করব তারাও যাতে শাস্তি পান, যারা, কারণ তারাও উভয় দোষী কিন্তু। এবং তারই সঙ্গে যারা রাস্তায় বসে রয়েছে যে ছেলে মেয়েগুলো, দেখুন ধর্ণা তারা দিচ্ছেন নিজেদের কষ্টের তাগিদে। এবার মাননীয় বিচারপতি বলেছেন, নিশ্চয়ই তিনি তার মতন করে মানবিক অ্যাঙ্গেল থেকেও হয়তো বলে থাকতে পারেন, কারণ এই প্রচণ্ড ঠান্ডায় তারা ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে। তাদের পরিবারের কথা চিন্তা করুন, তাদের বাবা মা, তাদের স্বামী সন্তান, তারা কতখানি মনের কষ্টে আছেন। সুতরাং মানবিক দিক থেকে দেখতে গেলে নিশ্চয়ই মাননীয় বিচারপতি বলেছেন, কিন্তু তাদের প্রতিবাদটা, ধর্ণাটা তুলে দিতে তাদের যে প্রতিবাদ, সেটুকুও তো করা যাবে না। নিশ্চয়ই আদালতের দ্বারস্থ তারা হচ্ছেন। মাননীয় বিচার ব্যবস্থার প্রতি তাদের আস্থা সম্পূর্ণরূপে আছে। তা না হলে তো এই কবে তারা আইন নিজের হাতে তুলে নিতে, তা তো নিচ্ছেন। কিন্তু দিদি, আমাদের মতো সাধারণ মানুষের একটাই প্রশ্ন, যে যদি তাদের চাকরিটা ন্যায্য হয়ে থাকে তাহলে কেন আইনি পথে পেতে হবে? সরকারি সদিচ্ছা কোথায়? সদিচ্ছা নেই তো, সদিচ্ছা থাকবে কোথায়? সেই চাকরিগুলো তো বিলি করা হয়েছে টাকার বিনিময়ে। সেই টাকাগুলো তো দেখা গেছে অপার বাড়িতে, সেই টাকাগুলো তো দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন কোথায় সম্পত্তি, কোথাও ফিক্সড ডিপোজিট, কোথাও লাইফ ইন্স্যুরেন্স, এসবে তার সেগুলো দেখা গেছে কার লন্ডনের বাড়িতে, কারো দুবাই, কারোর বাবাই, এইসবের বাড়িতে দেখা গেছে বিপুল বিপুল সম্পত্তি দেখা গেছে। এই সমস্ত বিষয় জেনে চাকরি প্রার্থীদের তো আখেরে লাভ হবে না, কার বাড়িতে টাকা পাওয়া গেছে, কে জেলে যাচ্ছে। মূল যে বিষয়টা, অযোগ্যদের চাকরি বাতিল করব, যোগ্যদের চাকরি দেব, সরকার এই কথাটা কেন বলতে পারছে না? আইনি জটের কথা সরকার কি করে বলবে? কারণ সরকারের যারা মন্ত্রী তারা এতে জড়িত ছিলেন, সরকারের যারা বিধায়ক তারা এতে জড়িত ছিলেন, সরকারের মধ্যেকার লোকই তো জড়িত ছিলেন। তো সরকার কি করে বলবে যে যারা অযোগ্য তাদের চাকরি বাতিল করব? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী হয়ে এই দুর্নীতিকে তিনি শিলমোহর দিয়েছেন। তিনি বলেছেন যারা কারোর চাকরি যাবে না, সুপার নিউমারি পোস্ট তৈরি করা হবে। অর্থাৎ যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যারা ঘুরপথে চাকরি পেয়েছে, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, যাদের নম্বর ওএমআর শিটে বদলা বদলি করা হয়েছে, তাদের চাকরিটা যাতে বজায় থাকে, সেটা মমতা ব্যানার্জি চেয়েছিলেন। এটা তো লজ্জার। আইনের প্যাচ তো চলতেই থাকবে, আইনের তো প্যাচের ওপর প্যাচ থাকে। তাহলে আপনি যেটা বলছেন তার মানে তো দাঁড়াচ্ছে এই সরকার যতদিন আছে ক্ষমতায় ততদিন তারা চাকরি পাবেন না। দেখুন, আমি বললাম পুরোটা আমরা বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। রাজ্যের সাধারণ মানুষের হয়ে আমি বলছি, আমাদের আস্থা রয়েছে, আমাদের ভরসা রয়েছে। আমরা চাই যে এই রাজ্যে যারা বঞ্চিত তারা চাকরি পান। আমরা চাই এই রাজ্যে যারা রাস্তায় বসে রয়েছে, আমাদের রাজ্যের যোগ্য ছেলেমেয়েরা, শিক্ষিত বেকার যুবক যুবতীরা, তারা চাকরি পান। নিশ্চয়ই আইনের মতন চলবে, তারা তাদের মতন চলবেন। কিন্তু এই সরকার আর কতদিন আছে দেখুন না, 24-এর ভোট, তারপরেই বাপি বাড়ি যাওয়ার অবস্থা হবে। আমরা বললাম ভারতীয় জনতা পার্টির সরকার এসে এদের বিষয়টা অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে দেখবেন এবং এদের মুখে হাসি ফোটাবো, এই প্রতিশ্রুতি দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ দিদি। ধন্যবাদ।